আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনে আহ্বান জানালেন তামিম ইকবাল। যারা যোগ্য, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুস্তাফিজ। ডিপিএলে পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় এই বিশ্রাম, বললেন নির্বাচক। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিতে বেড়েছে আত্মবিশ্বাস, বললেন সাদমান ইসলাম। টেস্ট সাইকেলেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা, ওয়ানডেতে সুযোগ না পাওয়ার আক্ষেপ। এবং পাসপোর্ট করতে টরন্টোর বাংলাদেশি কনসুলেটে সমিত সোম, দ্রুত সময়ের মধ্যে হাতে পাওয়ার প্রত্যাশা। আসছে সপ্তাহেই ছাড়পত্রের জন্য ফিফায় আবেদন। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংগঠনের পথচলা। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাফ জয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। এ সময় সংগঠনের মুখপাত্ররা জানান, খুব দ্রুতই 10টি বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। এ সময় ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আশার আহ্বান জানান তামিম ইকবাল। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এখন অনেক জেলা বিভাগে আমি যাই, চিটাগংয়ে আমি নিজেও গিয়েছি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি। অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন। বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা। আত্মপ্রকাশ করল ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। সে খবর জানাতে এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকরা ছিলেন, তাদের নিয়েই কিন্তু আসলে পথ চলা শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। এই সংগঠনটি আসলে আজ আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের যে অডিটোরিয়াম, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এবং কি জেলা সাবেক সাবজয়ী ফুটবলার এবং গোলরক্ষক আমিনুল হক এবং তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়ক, তিনিও ছিলেন। আসলে বিগত সরকারের অধীনে যেসব ক্রীড়া সংগঠকরা আসলে তারা বলেছেন, বক্তৃতা দিয়েছেন এখানে, এবং কি তারা বলেছেন যে বিগত সরকারের অধীনে যে ক্রীড়াবিদরা ছিলেন তাদেরকে আসলে দলীয়করণের কারণে বিএনপি ঘরানার বা বিএনপি মনা যেসব ক্রীড়াবিদরা আছেন তারা কিন্তু আসলে ক্রীড়াঙ্গনের আসতে পারেননি, এবং কি দেশের ক্রীড়াঙ্গনে যে তাদের যে দেওয়ার ছিল তারা তা সুষ্ঠুভাবে দিতে পারেননি। তাই তারা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং কি দেশের যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে, আসলে রাজনীতি মুক্তভাবে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে তারা বদ্ধপরিকর। এবং কি তারা এখানে কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমিনুল হক যিনি বলেছেন, যিনি বিএনপির যে উত্তরের দায়িত্বে আছেন, তিনি বলেছেন যে আসলে নারীদের যেই খেলাধুলা সেটা অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নামে, যিনি বিএনপির নেত্রী, তার নামে কিন্তু আসলে দুটি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট চালু করবেন। এছাড়া তামিম ইকবাল খান বলেছেন যে আসলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, সেখানে আসলে রাজনীতি থেকে বাইরের ব্যক্তিত্ব বা যারা পরীক্ষিত সংগঠক তাদেরকে আসলে দায়িত্ব নেওয়া উচিত। আসলে যারা জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে ক্রিকেটার উঠিয়ে আনবেন এবং কি বাংলাদেশের যেই ক্রিকেটের যে পাইপলাইন সেটা করবেন, এবং কি
অন্যান্য যে বক্তৃতারা যারা ছিলেন, সংগঠকরা ছিলেন, তারা বলেছেন তারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এমনকি সামনের যে দিনগুলোতে সেখানে আসলে রাজনীতি মুক্ত রেখে আসলে ক্রীড়াঙ্গনের পথ চলা উচিত। শেষ মুহূর্তে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ডিপিএলের লিগ পর্ব না খেললেও সুপার লিগের ম্যাচ পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান নির্বাচকরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারটা 10 বছরের। বিশ্ব ক্রিকেটে শুরুটা ছিল স্বপ্নের মতো। সেই মোস্তাই যেন এখন রংহীন। তবে এর দায় কার? ফিজ নিজেও বা কতটা চিন্তিত নিজের পারফরমেন্স নিয়ে? এবার শেষ মুহূর্তে বাদ পড়লেন নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ থেকে। বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের কদরটা নেই বললেই চলে। আইপিএল, পিএসএল বা অন্য লিগে তার প্রতি আগ্রহই নেই কারো, যার কারণ ধারাবাহিকতার অভাব। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও রাখা হয়নি মোস্তাফিজকে। এরপর আর কোনো সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। তবে প্রশ্ন, এর মাঝে মোস্তাফিজ নিজের ভুলগুলো ঠিক করতে চেষ্টা করেছেন কতটা? চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুস্তাফিজের সামনে ভুল শুধরানোর মঞ্চ ডিপিএল। তবে পেমেন্ট ইস্যুতে ফিজ খেলেননি লিগ পর্বে। সুপার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। সামনে আবার আছে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এর আগে 17ই মে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। প্রস্তুতির কথা বিবেচনায় তাকে রাখা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে। তবে বাংলাদেশ দল যখন সিলেটে, তখনই হুট করে ঘোষণা আসে এই সিরিজে রাখা হচ্ছে না তাকে। তার জায়গায় ডাক পেয়েছেন খালেদ আহমেদ। গণমাধ্যমে তাকে রেখে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসাবে নির্বাচকরা বলেছেন, যখন তারা দল নির্বাচন করেছেন তখন মোস্তার পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে শঙ্কা ছিল তাদের। পরে ডিপিএলে তার 5 ম্যাচে 28 ওভার বোলিংয়ে সন্তুষ্ট হয়ে নাকি নিয়েছেন এমন সিদ্ধান্ত। কিন্তু ডিপিএল তো শেষ হয়েছে আরও 3 দিন আগে। তাহলে এ সিদ্ধান্ত নিতে এত সময় কেন লেগেছে নির্বাচকদের? নাকি মোস্তাই চাচ্ছেন না খেলতে? তবে খেললে লাভ হতো বাংলাদেশেরই। এবছর সব মিলিয়ে মোটে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিজ, তাও পারফরমেন্স খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডের এই দলটা বেশ ভালো। 9 জন আছেন যারা খেলেছেন ব্ল্যাক ক্যাপসদের মূল দলে। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে দুই দেশের বোর্ড। 17 মে সিরিজের প্রথম টি-20 আর 19 মে দ্বিতীয়টি। দিবারাত্রি 2টি ম্যাচই হবে শারজাহ স্টেডিয়ামে। আরব আমিরাত যাবার আগে অবশ্য ঢাকায় ক্যাম্প করবে জাতীয় দল। ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নেবে। শামীম পাটোয়ারি, মোস্তাফিজ, পারভেজ ইমনের মতো ক্রিকেটাররা সিলেটে এ দলের সিরিজ শেষে ক্যাম্পে যোগ দিবেন। আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 খেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনাগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, দাবি বোর্ড পরিচালকদের। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার্থে দূর করতে হবে নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি।